নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প বন্ধ দরজা। শুনতে থাকুন আজকের গল্প বন্ধ দরজা। অনেক উঁচু, বিরাট এক ফ্ল্যাট বাড়ি। কতলা সুখেন্দু ঠিক গুনে দেখেনি, কিন্তু সিঁড়ি ভাঙতে ভাঙতে পা অবশ হয়ে আসছিল, বুকের মধ্যে ধড়পড় করছিল। ঠিক নম্বরটি চিনে নেবার জন্যে একবার ডাইনে একবার বাঁয়ে তাকাতে তাকাতে সুখেন্দু একটি ফ্ল্যাটের সামনে থেমে পড়ল। না, নম্বরটা ঠিক পড়া যাচ্ছে না, কিরকম আবছা আবছা অন্ধকার। তবু এই ফ্ল্যাটেই যে সে এসেছে, এর ভিতরেই সে যে ঢুকতে চায়, সে সম্বন্ধে তার কোনো সন্দেহ নেই। সুখেন্দু কলিং বেলের বোতামে হাত দিয়ে মৃদু চাপ দিল। সঙ্গে সঙ্গে বেলটা যেন আর্তনাদ করে উঠল। সেই সঙ্গে তার নিজের কানেরই পর্দা যেন ছিঁড়ে যাবার জো হল। আশ্চর্য, সুখেন্দু তো তেমন জোরে চাপ দেয়নি, তবু এত শব্দ হচ্ছে কেন? খানিক্ষণ বাদে শব্দ থামল, কিন্তু দোর খুলল না। কারোর কোনো সাড়া শব্দ নেই। আশ্চর্য, কলিং বেলের অত বড় চিৎকার, সে কি শুধু বাইরে থেকে শোনা যাচ্ছে? ভিতরে কি কোনো শব্দই যাচ্ছে না? নাকি যাচ্ছে ঠিকই, শোনবার কেউ নেই? নাকি ভিতরে আছে যে সে শুনছে না, কানে আঙুল দিয়ে বসে আছে? এই কথা ভেবে সুখেন্দুর মনে মনে অবর্ণনীয় কষ্ট হলো। কষ্টটা মনের, কিন্তু যন্ত্রণাটা বুকের। সিঁড়ি বেয়ে উঠবার সময় বুক যেমন ঢিপঢিপ করছিল, সেই ঢিপঢিপানির মাত্রাটা আরো বেড়ে গেল। খানিক্ষণ দাঁড়িয়ে থেকে সুখেন্দু ফের কলিং বেল টিপল। তাকে অপ্রস্তুত করে দিয়ে আরো জোরে জোরে বেলটা চিৎকার করে উঠল। ফের মুখ ঢিপঢিপ করতে লাগলো সুখেন্দুর। তারপর চিৎকার থামল। সুখেন্দুর বুকে ঢিপঢিপানিও কমল, কিন্তু রুদ্ধ দ্বারে স্তব্ধতা দূর হলো না। কেউ এসে দোর খুলে দিল না। বিপরীত দিকে আর একটি ফ্ল্যাট। সুখেন্দুর আশঙ্কা হলো সেই ফ্ল্যাটের কেউ না বেরিয়ে পড়ে, শান্তিভঙ্গের জন্য তাকে জবাবদিহি না করতে হয়। না, কেউ কিন্তু বেরোলো না। কোথাও কোনো প্রাণের লক্ষণ নেই। সুখেন্দু যেন এক মৃত্যুপুরীতে এসে উপস্থিত হয়েছে। কোনো ফল হবে না যেন তৃতীয়বার কলিং বেলের বোতামে হাত রাখল সুখেন্দু। আবার সেই কর্ণভেদী নাকি মর্মভেদী চিৎকার, বুকের মধ্যে অসহনীয় উত্তালতা। তারপর ফের সেই স্তব্ধতার সাম্রাজ্য। না, আর অপেক্ষা করে লাভ নেই। সুখেন্দু এবারে ফিরে যাবে, যেখান থেকে এসেছিল চলে যাবে সেখানেই। কিন্তু মুখ ফিরিয়ে পিছনের দিকে চেয়ে অবাক হয়ে গেল সুখেন্দু। সিঁড়ি নেই, ধাপগুলি অদৃশ্য হয়েছে। সে কি, সিঁড়ি কোথায় গেল? পিছনে সরবার জো নেই, সামনে সরবার জো নেই, ডাইনে সরবার জো নেই, বাঁয়ে সরবারও জো নেই। চারদিকে নিরেট দেয়াল, সামনে একটি রুদ্ধ দরজা, যে দরজার কলিং বেল ছুঁতে না ছুঁতে আর্তনাদ করে ওঠে, কিন্তু তোর 1 ইঞ্চিও ফাঁক হয় না। সমস্ত অনুরোধ উপরোধ কাকুতি মিনতির কাছে পাষাণের মতো বধির হয়ে থাকে। ক্রমে সুখেন্দুর মনে হতে লাগলো চারপাশে সেই নিরেট দেওয়ালগুলি যেন এগিয়ে আসছে, তাকে এবার চেপে মেরে ফেলবে। ভয়ার্ত সুখেন্দু প্রাণপণে কলিং বেলে চাপ দিল। তারপর সেই বেলটার সুখেন্দু সমানে চিৎকার করে যেতে লাগলো। খানিক্ষণ বাদে সুখেন্দুর ঘুম ভাঙল। সারা গা ঘামে ভিজে গেছে। তাহলে স্বপ্ন দেখছিল সুখেন্দু? এতক্ষণে সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি, কিন্তু জাগরণও নিষ্কণ্টক নয়। চেঁচামেচি করে পাশের রুমমেট অনন্ত মল্লিক মশাইও জেগে উঠেছেন। 60-এর কাছাকাছি বয়স হয়েছে ভদ্রলোকের। ঘুম খুব পাতলা,
একটু টো শব্দ করলেই ঘুম ভেঙে যায়। স্বপ্নের মধ্যে সুখেন্দুর মুখ থেকে নিশ্চয়ই বিকট শব্দ বেরিয়ে এসেছিল। বুড়ো ভদ্রলোক সুখেন্দুকে এবার আচ্ছা করে ধমকাতে লাগলেন। কি মশাই, নিজেও ঘুমোবেন না আর কাউকেও ঘুমোতে দেবেন না? আচ্ছা, জ্বালা হয়েছে তো। মেসের ম্যানেজারকে বলতে হবে আপনাকে অন্য ঘরে থাকবার ব্যবস্থা করে দিক। সুখেন্দু অপ্রতিভ হয়ে বলল, বাজে একটা স্বপ্ন দেখেছিলাম। আপনার ঘুম ভেঙে গেল বুঝি? দেখুন তো কি কাণ্ড। কাণ্ড আবার কি মশাই? কাণ্ড আবার কি দেখব? ফিরোজি তো দেখছি। বোধ খেয়াল ছাড়ুন, চিকিৎসা ফিকিৎসা করান, আর না হয় মাদুলি কবজ নিন। বিশ্বাস থাকলে তাতেও ফল হয়। দিন দিন, একটা সিগারেট দিন। মালিশের পাশে সিগারেটের প্যাকেট আর দেশলাইয়ের বাক্স আছে। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মল্লিক মশাইয়ের হাতে দিল সুখেন্দু। তার নিজেরও দেশলাই আছে, কিন্তু সে দেশলাইয়ের একটি কাঠি তিনি খরচ করলেন না। সুখেন্দুর দেশলাইটি চেয়ে নিলেন। তারপর তার ঘুম ভাঙাবার শাস্তি হিসাবে খানিকক্ষণ তার বকবকানি সহ্য করতে হলো সুখেন্দুকে। তিনি ফের তার পারিবারিক প্রসঙ্গ তুললেন। বেশি বয়সে 8 ডজন ছেলে মেয়ে হয়েছে তার। পাপের শাস্তি। স্ত্রী তাদেরকে নিয়ে গাঁয়ের বাড়িতে থাকেন। সেখানে মল্লিক মশাইয়ের নিজের বাড়ি আছে, পৈতৃক বাড়ি। সামান্য কিছু জমি জমাও আছে। সপ্তাহান্তে একবার করে দেখে শুনে আসেন। বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে রয়েছে, সে কোনো খোঁজ খবর নেয় না। সে যদি মানুষ হতো তাহলে কি মল্লিক মশাইকে এই বুড়ো বয়সে চাকরি করতে হয়? দিনের পর দিন মেসে পড়ে থাকতে হয়। এখানে আসা অবধি মল্লিক মশাইয়ের এই দুঃখের কাহিনী শুনে চলেছে সুখেন্দু। এখন আর তেমন স্পর্শ করে না। শুনতে শুনতে কান সওয়া হয়ে গেছে। এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। মাঝে মাঝে হুহা করে শ্রোতা হিসাবে তার সহযোগিতা সম্বন্ধে মল্লিক মশাইকে আশ্বস্ত রাখে। পাশ ফিরে শোবার আগে তিনি তার মূল্যবান উপদেশের পুনরাবৃত্তি করলেন। বিয়ে থা করুন মশাই, এবার বিয়ে থা করুন। বোধ খেয়াল সব ছেড়ে দিন। উঠতি বয়সে সেই জেল্লা আপনারও তো আর নেই। আর তুমি আর কদিন চলে বলুন? ঘুমিয়ে পড়বার ভান করে সুখেন্দু চুপ করে রইল। কথা বললেই কথা বাড়বে। এই বৃদ্ধ রুমমেটটি বড় বেশি সহানুভূতি দাবি করেন, বড় বেশি সহযোগিতা চান। অতখানি কি করে দেবে সুখেন্দু? তার সম্বল সামান্য। এই বৃদ্ধকে শেষ রাত্রে সে শুধু একটি সিগারেট কি একটি দেশলাইয়ের কাঠই দিতে পারে, তার চেয়ে বেশি কিছু নয়। এই পৃথিবীতে সেই বা এমন কি পেয়েছে? তাকেই বা কে উজাড় করে সব ঢেলে দিয়েছে? আরও একটি রুমমেট আছে এ ঘরে। তার তক্তপোষ পশ্চিম প্রান্তে দেওয়াল ঘেঁষে পাতা। তার বয়স অল্প, ঘুম গাঢ়। সুখেন্দুর আর্ত চিৎকারে তার ঘুম ভাঙেনি। অত সব আলাপ আলোচনাতেও সে জেগে ওঠেনি, কিংবা জাগলেও জানান দেয়নি। অন্য দুটি অসমবয়সী রুমমেটের প্রতি সঞ্জয়ের যেন কোনো রকম আগ্রহ নেই। সে সম্পূর্ণ নিষ্পৃহ, উদাসীন। তার এই ঔদাসীন্য মাঝে মাঝে সুখেন্দুকে পীড়িত করে। কিন্তু এই বৃদ্ধ যখন অসময় সুখেন্দুর নির্জনতা কেড়ে নিতে আসেন, তার একক সুখ দুঃখের জগতে এসে হানা দেন, সুখেন্দুর মাঝে মাঝে মনে হয় হৃদয়পত্তার এই উৎপাতের চেয়ে ওই নিষ্ঠুর নিষ্প্রিয় যুবকের নির্মমতাও ঢের বেশি ভালো। বুড়ো ভদ্রলোক বোধহয় এতক্ষণে ফের ঘুমিয়ে পড়েছেন। সুখেন্দুরও এবারে ঘুমোবার চেষ্টা করা উচিত। কিন্তু ঘুম মানে তো ফের ওই দুঃস্বপ্ন। ওই একই স্বপ্নের পুনরাবৃত্তি হয়তো হবে না, কিন্তু এমন স্বপ্ন সুখেন্দু নিশ্চয়ই দেখবে যার মধ্যে ভয়, অপমান আর লাঞ্ছনার সম্ভাবনা জড়িয়ে আছে। সপ্তাহ খানেক ধরে এই চলেছে। নিশ্চিন্ত নিরুপদ্রব নিদ্রা সুখেন্দুকে পরিত্যাগ করেছে। কোনোদিন সেই সুখ নিদ্রা আর ফিরে আসবে কিনা কে জানে। শুধু কি ঘুম, জাগরণের শান্তিও কি চলে যায়নি সুখেন্দুর? যে রুদ্ধদ্বার কোনো না কোনো বেশে তাকে স্বপ্নে এসে হানা দেয়, সে কি তার জাগ্রত অবস্থাতেও এসে হাজির হয় না? অফিসে কাজ করবার সময়
কারোর সঙ্গে কথা বলবার সময়, একা একা ঘুরে বেড়াবার সময়, কখনো বা বাজাতে বসবার সময় একটি রুদ্ধ দ্বার তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। সুখেন্দু কখনো সেই দৌড়ের কড়া নাড়ে, কখনো কলিং বেল টেপে, কখনো পাগলের মতো করাঘাত করতে থাকে, কিন্তু সে দ্বার খোলে না, তাকে প্রবেশের অধিকার দেয় না, সাদর অভ্যর্থনায় ডেকে নেয় না। শুধু নিষ্পন্দ এক নিষেধের মূর্তি ধরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এই দুঃস্বপ্ন আর দুঃসহ কল্পনার মূলে যে কি আছে সুখেন্দু জানে। সেই মূলকে ভুলে যাওয়াই উচিত, নইলে জীবনে সুখেন্দু শান্তি পাবে না। সেই স্মৃতি প্রতিটি দিন রাত্রিকে কণ্টকিত করে তুলবে। সুখেন্দু সবই জানে, কিন্তু তবু ভুলতে পারে না, ভুলতে বোধহয় চেষ্টাও করে না। যন্ত্রণার মধ্যে ছটফট করাতেই সে যেন এক ভিন্ন ধরনের সুখের স্বাদ পায়। বছরখানেক আগে কি কুক্ষণে যে কলেজের রিউনিয়নে নিরঞ্জন চাটুর্যের সঙ্গে তার দেখা হয়েছিল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে নিরঞ্জন তাকে চিনতে পেরেছিল। দূর থেকে শুধু একটু হেসে ঘাড় নেড়ে আর পাঁচজনের মতো চলে যায়নি, একেবারে কাছে এসে জড়িয়ে ধরেছিল। দূরে বলেছিল, আরে তুমি? নিরঞ্জন চিরদিনই উচ্ছল আবেগপ্রবণ স্বভাবের ছেলে। যাকে ভালোবাসে তাকে গভীরভাবেই ভালোবাসে। দান দিয়ে তার পায়ের কাঁটা তুলতেও তার কুণ্ঠা হয় না। যাকে অপছন্দ করে তার ত্রিসীমানা মাড়ায় না নিরঞ্জন। কেউ যদি কোনো রকমে তার ঘৃণা কি বিদ্বেষের উদ্রেক করে, তাকে নিরঞ্জন খুন করতেও পারে। ফাংশনের শেষে কলেজ কম্পাউন্ডের বাইরে এসে নিরঞ্জন বলেছিল, চমৎকার বাজিয়েছ ভাই, এমন বিদ্যা তুমি কোথায় শিখলে বলো দেখি? সুখেন্দু হেসে বলেছিল, নিরঞ্জন, তোমার সব কিছুতেই বাড়াবাড়ি। আসলে তুমি একটি মূর্তিমান অতিরঞ্জন। নিরঞ্জন বলেছিল, অতিরঞ্জন কেন হব? সবাই তো ভাই শতমুখে তোমার বিহালার প্রশংসা করলেন। প্রিন্সিপাল, প্রফেসর, এমনকি অল্প বয়সী ছাত্রছাত্রীরাও, যারা আধুনিক গান ছাড়া কিচ্ছু বোঝে না, তারাও তো তোমার বাজনা মুগ্ধ হয়ে শুনছিল। কার কাছে শিখেছ? কতদিন ধরে তুমি এই বিদ্যা চর্চা করছো বলো তো? চর্চা তেমন করে করতে পারলো কই সুখেন্দু? সেই নিষ্ঠা কি তার আছে? বিহালা তার অবসর যাপনের সঙ্গী। তার সুর খুব অল্প লোকের কানে গিয়েই পৌঁছয়। নিতান্ত অনুরোধ উপরোধে যদি পড়ে, কোনো কোনো ঘরোয়া আসরে গিয়ে বাজায়। কারোর কারোর হয়তো ভালো লাগে। কলেজ হস্টেলের কয়েকটি ছেলে তার এই মেসে যাতায়াত করত। তারাই গিয়ে রটিয়ে দিয়েছিল কলেজে। প্রাক্তন ছাত্রদের মধ্যে একজন গুণীর খোঁজ তারা পেয়েছে। তারাই বেহালা শুদ্ধ সুখেন্দুকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল। নইলে যাওয়া হতো না, নিরঞ্জনের সঙ্গে দেখাও হতো না। কলেজের প্রাক্তন ছাত্রদের মধ্যে সত্যি অনেক কৃতী ব্যক্তি সেদিন এসেছিলেন। সামনের সারির চেয়ারগুলি অলঙ্কৃত করে বসেছিলেন তারা। কেউ এমএলএ, কেউ বা এমপি, দু একজন উপমন্ত্রী টুপমন্ত্রীও ছিলেন। বিত্তবান, প্রতিপত্তিবান, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কেউ বা নামকরা লেখক। প্রবীণ প্রিন্সিপাল সগর্বে তাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। শুধু কলেজের ছাত্রদের মধ্যে পরিচিত গায়ক বাদক কেউ ছিলেন না। তরুণ ছাত্রেরা বাইরে থেকে তাদের কাউকে কাউকে ডেকে এনেছে। ভিতরে শুধু একজনই আছে, সুখেন্দু সরকার। প্রিন্সিপাল তাকে ভালো করে চেনেন না। ছাত্র হিসেবে কোনোদিনই সে কোনো অধ্যাপকের দৃষ্টিগোচর হয়নি, চিনবেন কি করে? প্রিন্সিপাল আর একটি ছেলের কাছ থেকে কানে কানে কি একটু শুনে নিয়ে তারও পরিচয় দিয়েছিলেন। সুখেন্দু আমাদের খুব প্রিয় ছাত্র, কৃতি ছাত্র। এর কৃতিত্বের পরিচয় আপনারা এর বাজনার মধ্যেই পাবেন। নায়াসে বসে আধ ঘন্টা খানেক বাজিয়েছিল সুখেন্দু। মেলা শেষে পুরবি ধরেছিল। সুরের সেই বিষণ্ণ কারুণ্য কজনের ভালো লেগেছিল সুখেন্দু জানে না, তবে নিজে সে তন্ময় হয়ে গিয়েছিল। সুখেন্দুর মনে হয় এই তন্ময়তাই শিল্পীর শ্রেষ্ঠ পুরস্কার। আর এই পুরস্কার থেকে ছোট বড় মাঝারি কোনো শিল্পী বঞ্চিত নয়। তারপর যথারীতি ধন্যবাদ জ্ঞাপন, জলযোগ, ভবিষ্যৎ অনুষ্ঠানে আসবার আমন্ত্রণ। তারপর ট্যাক্সিতে উঠবার আগে পথরোধ করে দাঁড়িয়েছিল নিরঞ্জন, তার সহপাঠী বন্ধু
12-13 বছর ধরে দেখা না হলেও চিনতে কোনো অসুবিধা হয়নি। কলেজে একই বেঞ্চে তারা বসত। যে প্রফেসরের পড়ানো ভালো লাগতো দুজনেই মুগ্ধ হয়ে শুনত। কিন্তু অসফল অধ্যাপকের ক্লাসে দুজনের ব্যবহার দুরকম ছিল। তার ক্লাসে ছেলেরা গোলমাল করত, পিছনের দরজা দিয়ে পালিয়ে যেত। নিরঞ্জন সেই পলাতকদের দলে গিয়ে জুড়ত। কিন্তু সুখেন্দু উঠত না, বসেই থাকত। নিরঞ্জন মাঝে মাঝে তাকে ঠাট্টা করে বলতো, তুমি একটি জড়বরদ, তোমার সহিষ্ণুতার কোনো সীমা নেই। হস্টেলেও তারা থাকতো একই ঘরে, পাশাপাশি সিটে। নিরঞ্জনের দুষ্টু বুদ্ধি ছিল বেশি, নিজে পড়াশোনা কম করত। সুখেন্দুকে পড়তে দেখলে তার বই কেড়ে নিত, খাতা লুকিয়ে রাখত। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তার ঘুম না ভাঙিয়ে ছাড়ত না নিরঞ্জন। বেশিক্ষণ রাগ করে থাকতে পারত না সুখেন্দু। উৎপাত উপদ্রব যেমন করত, আদর সোহাগ জানাতো, তেমনই তার জোরই ছিল না। নিরঞ্জন সুখেন্দুর ট্যাক্সির ধারে দাঁড়িয়ে বলেছিল, চলো আমিও যাই তোমার সঙ্গে। সুখেন্দু খুশি হয়ে বলেছিল, বেশ তো, আমার মেস দেখে আসবে। নিরঞ্জন বলেছিল, দূর, মেসের আবার কি দেখব? তার চেয়ে চলো আমার বাড়িতে, সেখানে সবাইকে দেখতে পাবে। গাড়ির মুখ ঘুরিয়ে নিরঞ্জন তাকে নারকেল ডাঙার এক গলির মধ্যে নিয়ে গিয়ে তুলেছিল। ছোট একতলা একটি সাদা রঙের বাড়ি, খানতিনেক ঘর, সামনে একটু ফাঁকা জায়গা আছে। তাতে ফুলের বাগানও করেছে নিরঞ্জন, বেশিরভাগই দেশি ফুল। গন্ধরাজের গাছটি বেশ বড়, ফুলও ধরেছে যথেষ্ট। নিরিবিলি সুন্দর ছবির মতোই বাড়ি। এই বাড়িটিকে ভারী ভালো লাগলো সুখেন্দুর। হেসে বলল, তোমার তো ফুলের ভারী শখ দেখছি। নিরঞ্জন বলল, শখ আমার নয় ভাই, আমার ছোট বোন সুধার। ফুল, পাখি আর আমার বাচ্চা ছেলেটিকে নিয়েই তার সময় কাটে। বিয়ে দিয়েছিলাম, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শাঁখা সিঁদুরের পাড় চুকিয়ে আবার ফিরে এসেছে। কি আর করি, ওই একমাত্র বোন যে আমার। নিরঞ্জনের বিষণ্ণ মুহূর্তটি পরক্ষণেই কেটে গেছে। ভিতরের ঘর থেকে একটি বধূ মুখ বাড়িয়ে লজ্জা পেয়ে কোথায় যেন আঁচল টেনে চলে যাচ্ছিল। আরে শোনো শোনো, পালাচ্ছ কেন? আমার বহুদিনের পুরনো বন্ধু সুখেন্দু কলেজের রিউনিয়নে আর চমৎকার বেহালা বাজিয়েছে, সবাইকে মাত করে দিয়েছে একেবারে। তোমরাও শুনবে, ওকে ওর বেহালা শুদ্ধ ধরে নিয়ে এসেছি। বউটি ভারী লাজুক, ছোট্ট একটা নমস্কার করে ভিতরে চলে গেল। নিরঞ্জন বলল, সুধা কোথায়? তাকে আসতে বলো না একবার। একটু পাতে চিপচিপে সুশ্রী চেহারার একটি মেয়ে এসে দাঁড়ালো। পরনে সাদা কোলের শাড়ি, বাড়ির রংটি কিন্তু সবুজ। গলায় সরু এক গাছি হার, দুহাতে দুগাছি চুড়িও আছে। নিরঞ্জন বলল, আমার বোন সুধা। তারপর সুখেন্দুর দিকে তাকিয়ে বলল, এই যে আমার অনেক দিনের পুরনো বন্ধু, হারিয়ে গিয়েছিল, কলেজের ফাংশনে গিয়ে ফিরে পেলাম। এই হলো সত্যিকারের রিউনিয়ন। সুধার সঙ্গে সঙ্গে নিচু হয়ে প্রণাম করল। সুখেন্দু কুণ্ঠিত হয়ে বললে, আহা, আমার প্রণাম কেন? নিরঞ্জন বলল, তাতে কি হয়েছে? একে তো তুমি আমার বন্ধু, তারপর গুণবান মানুষ, প্রণাম করবে না? দেখো সুখেন্দু, অনেক ব্যাপারে আমি গোঁড়া, আবার অনেক ব্যাপারে আমার ধরন ধারণ অন্যরকম। খাওয়া ছোঁয়ার বাদ বিচার আমার কাছে নেই, মানুষ ভালো হলেই হলো। শ্রদ্ধা ভক্তির বেলায় আমি জাতের বিচার করি না, মতের বিচারও করি না। মানুষটি সত্যি সত্যি শ্রদ্ধেয় হলেই হলো। এখনো পুরনো মাস্টারমশাইদের মধ্যে কারোর সঙ্গে দেখা হলে, কি বাবা কি কাকার কোনো বন্ধু বান্ধব এসে সামনে দাঁড়ালে, আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করি। কে কোন জাত সে কথা আমার মনে থাকে না। সুধা হেসে বলল, দাদা, তুমি যদি নিজেই অত কথা বলো, উনি কিছু বলবার সুযোগই পাবেন না যে। নিরঞ্জন ঈষৎ ধমকে সুরে বলল, উনি কি রে? সুখেন্দুদা বলবি, ও আমার পরম আপনজন। তারপর একটু হেসে বোনের দিকে তাকিয়ে বলল, আমি কম কথা বললেই তুই ভেবেছিস ও দুটো বেশি কথা বলবে, তোর সঙ্গে বসে বসে গল্প করবে?
তাই ভেবেছিস বুঝি? ভগবান ওকে নিতান্তই দয়া করে বোবা করেননি। নিজের খিদে তেষ্টার কথাটা কোনো রকমে জানাতে পারে, আর কিছু পারে না। নিরঞ্জন হেসে বন্ধুর দিকে তাকালো। সুখেন্দুর এই অক্ষমতার উপর সে যেন পরম স্নেহে হাত বুলোচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস পারে, সব পাড়া সেরা পাড়া, সেই ব্যাপারে ও একেবারে পারঙ্গম। হাত দিয়ে সুখেন্দুর বেহালাটা দেখিয়ে দিল নিরঞ্জন। বন্ধুর এই অতি প্রশস্তিতে লজ্জাবোধ করল সুখেন্দু। প্রতিবাদ করা উচিত, কিন্তু উপযুক্ত কোনো ভাষা জোগালো না। পারঙ্গম হওয়া তো দূরের কথা, সমুদ্রে সে নামতে পর্যন্ত পারেনি। উত্তপ্ত বালু বেলায় দিনের পর দিন শুধু দাঁড়িয়ে থেকেছে, দাঁড়িয়েই আছে। এ জীবন যেন শুধু উদ্যোগ পর্বেই শেষ হবে। সুধা বলল, আমাদের শোনাবেন তো বাজনা? নিরঞ্জন বলল, হ্যাঁ নিশ্চয়ই শোনাবে, সেই জন্যই তো জোর করে ওকে ধরে নিয়ে এলাম। তোরা একটু চাটার ব্যবস্থা কর, খেয়েই বসে যাবে। চা জলখাবারের ব্যবস্থা করতে সুধা ভিতরে চলে গেল। নিরঞ্জন বলল, চলো ততক্ষণ আমার বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। সুখেন্দু বলল, তোমার নিজের বাড়ি? নিরঞ্জনের মুখে আত্মপ্রসাদের হাসি ফুটে উঠল। হ্যাঁ ভাই, নিজে করেছি। পুরো 10 বছর ভাড়াটে বাড়িতে ছিলাম। বাড়িওয়ালার সঙ্গে প্রায় খিটিমিটি লাগতো, ঝগড়াঝাটিটা ক্রমেই বেড়ে চলল। যাই হোক, শেষ পর্যন্ত সাপে বর হলো। জেদের জোরেই হোক আর যেভাবেই হোক, মাথা গোজবার মতো একটা কুঁড়ে তো করেছি। ধার দেনা হয়েছে প্রচুর, অফিস থেকেও কিছু লোন পেয়েছি, তবে শোধ হয়ে যাবে। ঘুরে ঘুরে ছোট বাড়িটি দেখালো নিরঞ্জন। চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা, নিজের নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়। বিয়ে করেছে, ছেলে হয়েছে, এবার বাড়িও হলো। সমস্ত প্রত্যাশা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে নিরঞ্জনের। বন্ধুর মধ্যে একটি পরিতৃপ্ত গৃহস্বামীকে দেখতে পেল সুখেন্দু। নাম যশের স্বপ্ন নিরঞ্জন দেখে না। বহুদূর বিস্তৃত যে যশ, জীবনকালকে অতিক্রম করেও সে যশ কারোর কারোর স্থায়ী হয়, সেই যশের কথা নিরঞ্জন ভাবে না। ওর সমস্ত জীবন রস এই গৃহটুকুর মধ্যে, ওর সমস্ত আশাকাঙ্ক্ষা স্ত্রী আর পুত্রকে ঘিরে। এরই নাম কি নীড়ের শোক? বাড়ির চারিদিকে দেওয়াল, এক ধার দিয়ে নীল অপরাজিতা লতা উঠে গেছে। উত্তর পূর্ব কোণে একটি গন্ধ লেবুর গাছ, বেশ লেবু ফুলেছে গাছটায়। নিরঞ্জন পটপট করে কয়েকটি লেবু তুলে সুখেন্দুর ঝুল পকেটে ভরে দিল। সুখেন্দু বলল, হু কি করছো? নিরঞ্জন বলল, নিয়ে যাও, ডালের সঙ্গে খেতে পারবে, তুমি তো লেবু ভালোবাসো। হস্টেলে থাকবার সময় আলাদা করে লেবু কিনত সুখেন্দু। পেন্সিল কাটা ছুরিতে লেবু কেটে অর্ধেক ভাগ দিত নিরঞ্জনকে। আশ্চর্য, সেই কথা আজও মনে রেখেছে নিরু। লেবু যেন স্মৃতিগন্ধ, বহু পুরনো দিনের সুখ স্মৃতি ফিরিয়ে নিয়ে এসেছে। ঘুরতে ঘুরতে নিরঞ্জন বলল, আমার কোনো দুঃখ নেই ভাই, ধার করি দেনা করি নিজের পথটি আঁকড়ে ধরে আছি, সেই পথ থেকে কখনো সরে যায়নি। আমার একমাত্র দুঃখ ওই বোনটিকে নিয়ে। অনেক ছোট আমার চেয়ে, 12-13 বছরের ছোট। ওকে আমি নিজের হাতে বড় করে তুলেছি, সাধ্যমতো লেখাপড়া শিখিয়েছি, দেখে শুনে বিয়েও দিয়েছিলাম, কিন্তু কপালে সইল না। কি করব ভাই, সব তো আর মানুষের হাতে নয়। একটুকাল চুপ করে রইল নিরঞ্জন। বোধ হয় ভাবাবেগ দমন করবার জন্যে একটু সময় নিল। তারপর বলল, নানা কাজকর্ম নিয়ে ভুলে থাকে। সকালে যায় একটা কর্পোরেশন স্কুলে, বাকি সারাদিনটা আমার এই ঘর সংসার দেখে, ওর বৌদিকে সাহায্য করে। এই যে ফুলের বাগান, সবজির বাগান দেখছো, সব ওর নিজের হাতের তৈরি, ওর শখের জন্যে। শুধু কি এই পশুপক্ষী আছে, পোষা কুকুর, বেড়াল আর একটা চন্দনা পাখি। তাছাড়া আমার ছেলে, মার চেয়ে পিসির কাছেই সে বেশি থাকে। ছেলেটাই
ওর বেশিরভাগ সময় কেড়ে নেয়। সময় কাটাবার জন্য ওর ভাবনা নেই। আমিও সাধ্যমতো ওকে আদর যত্নেই রেখেছি। তবু মাঝে মাঝে যেন কেমন উদাস উদাস লাগে। ওর দুঃখের মূল যে কোথায় তা তো জানি, কিন্তু সে দুঃখ দূর করেই আমার সাধ্য কি? সব তো আর মানুষের হাতে নেই ভাই। সুখেন্দুর মুখে যে কথাটা এসেছিল তা সে তখনই বলল না। বন্ধুর গোঁড়ামির কথা তো সে জানে। নিরঞ্জন নিজেই প্রসঙ্গ পাল্টে নিল, বলল, যাকে যাক ওসব কথা, তোমার কথা বলো। তুমি কি বিয়ে টিয়ে করেছ, নাকি সেই বাউন্ডুলে হয়েই আছো? সুখেন্দু একটু হেসে বলল, বাউন্ডুলে হয়েই আছি। নিরঞ্জন বলল, কেন, বিয়ে থা করলে না কেন? সুখেন্দু নিরঞ্জনের কথারই পুনরাবৃত্তি করে বললে, সব তো মানুষের হাতে নয়। নিরঞ্জন হেসে উঠল, এ তো আমাদের কথা। আমরা যারা দেবতা মানি, দৈব মানি, পৈতে পালা পার্বণ, পরকাল উত্তরকাল সব মানি, তাদের কথা। কিন্তু তুমি তো আর তা নও। তুমি তো জোরালো গলায় নিজের কবজির জোরের কথা বলতে। তুমি তো বলতে সবই মানুষের নিজের হাতে। কোনো অদৃশ্য হাতের কল্পনা তোমার কাছে অসহ্য ছিল। এখন কি মতরত পাল্টেছে? সুখেন্দু দ্বিধান্বিত স্বরে বলল, তা ঠিক পাল্টায়নি। তবে জানো কি, মাঝে মাঝে মনে হয় দোষে গুণে জড়িয়ে যে ধাতটা শেষ পর্যন্ত আমার হয়ে গেছে, যাকে কিছুতেই আমি আর অস্বীকার করতে পারি না, সেই ধাত শুধু যেন আমার হাতেরই গড়া নয়, আরো অনেকের হাতে তৈরি। যদিও আমি আমার হাত ছাড়া এই কথাটা স্বীকার করতে এখনো অহমিকায় লাগে। নিরঞ্জন হেসে বলল, তুমি সেই জাত ফিলোজফারি রয়ে গেছো। এমএটা কি দিয়েছিলে? কোর্স তো শেষ করেছিলে শুনেছি। সুখেন্দু বলল, দেওয়ার হলো কই? নিরঞ্জন হেসে বলল, সব কাজেই তোমার সেই এক গুণ, এক পা এগুনো দুপা পিছনো, আজও চলেছে বুঝি? সুখেন্দু স্বীকার করে বলল, আজও চলেছে। দুজনে ফের গিয়ে ভিতরে ঢুকল। সুধার তার বৌদি প্রচুর আপ্যায়নের ব্যবস্থা করেছে। হাতে বোনা আসনে বসবার ব্যবস্থা, চীনামাটির বাসনে লুচি, হালুয়া, সাদা সোনালি বর্ডার দেওয়া কাপে চা। তারপর সকলের অনুরোধে মাজাতে বসল সুখেন্দু। ঢাকনি খুলে মেহালাটি বার করল। তারপর নিজের সুরের জালে নিজেই বন্দী হয়ে রইল। এ কি বন্দিত্ব নাকি মুক্তি? নিরঞ্জন কি যেন দরকারি কাজে একবার ঘরের ভিতরে গেল, দুবার বাড়ির বাইরে গেল, তারপর ফের এসে ঝিমুতে লাগলো। ছেলেকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আরো কাজ আছে ঘর সংসারের। তাই নিরঞ্জনের স্ত্রীও বেশিক্ষণ সেই আসরে বসে থাকতে পারল না। স্থির নিষ্পন্দ বাণীমূর্তির মতো বসে রইল শুধু সুধা, সর্বশুক্লা সরস্বতী। সুখেন্দুর মনে হলো এমন মুগ্ধতা যেন আর কোথাও দেখেনি সে। বাজনা শেষ হওয়ার পরেও খানিক্ষণ দুজনে চুপ করে বসে রইল। নিরঞ্জন তখন দেওয়ালে মাথা টেকিয়ে চোখ বুজে রয়েছে। দাদার দিকে তাকিয়ে মৃদু হাসল সুধা। তারপর সুখেন্দুকে মৃদু স্বরে বলল, কি রাগ বাজালেন? মেহাগ? সুখেন্দু খুশি হয়ে বলল, ঠিকই তো ধরেছ, গান বাজনার চর্চা করো বুঝি? সুধা লজ্জিত হয়ে বলল, না না, চর্চা করি নে, তবে শুনতে খুব ভালো লাগে। সে রাত্রে খেয়ে যাওয়ার জন্যে ও থেকে যাওয়ার জন্যে নিরঞ্জন খুব পিড়াপিড়ি করেছিল। বলেছিল, থেকে যাও না, না হয় মেসের মিলটাই একটা নষ্ট হবে। রাত্রে না ফেরার জন্যে তোমাকে তো আর কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তা ঠিক, কারোর কাছেই কোনো কৈফিয়ত দেবার দরকার তার নেই। দুটি রুমমেটের মধ্যে একজন তো কোনো কথাই বলবে না। বুড়ো ভদ্রলোক হয়তো পরদিন ভোরে জিজ্ঞাসা করবেন, কোথায় রাত কাটিয়ে এলেন মশাই? একটু রসিকতা করে বলবেন, এসব ভালো না, এবার বিয়ে টিয়ে করে গৃহস্থ হন,
কিন্তু জবাবদিহি করবার কেউ নেই। বাবা মা অনেকদিন আগে সংসার থেকে বিদায় নিয়েছেন। আপন ভাই বোন কেউ ছিল না। দূর সম্পর্কে যারা আছে, যোগাযোগের অভাবে তারা ক্রমে দূরে সরে যাচ্ছে। কাউকেই কাছে টানতে পারছে না সুখেন্দু। কোন এক অদৃশ্য হাত নাকা দিয়ে দূরে, আরো দূরে ঠেলে দিচ্ছে। মাঝে মাঝে কোনো কোনো আত্মীয় বন্ধুর পরিবারে যে সুখেন্দু যায় না তা নয়। মানুষ তো একেবারে অনাত্মীয় হয়ে থাকতে পারে না, কিন্তু যেখানেই যায় মনে হয় অস্থানে এসে পড়েছে। এখানে সে বাঞ্ছিত নয়। এখানে আধ ঘন্টার বেশি 35 মিনিট থাকতে গেলে বাড়ির সবাই বিরক্ত হবে। বছরে দুবারের বেশি 3 বার গেলেও বাসিন্দারা বিস্মিত হয়ে তাকাবে। লোকটি আবার কেন এসেছে? কোনো দরকার তো নেই। তার যন্ত্রে চর্চা করতে করতে সুখেন্দুর হৃদয়তন্ত্রীয় বড় স্পর্শকাতর হয়ে উঠেছে। সামান্য উদাসীন্য, উপেক্ষা, অনাদর তাকে অসামান্য আঘাত দেয়। মনে হয় সমস্ত তারগুলি বুঝি টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেল। কোনো অপ্রত্যাশিত আঘাত থেকে নিজেকে বাঁচাবার জন্যে সুখেন্দু আড়ালে আড়ালে থাকে, কিন্তু বিচ্ছিন্ন হয়ে বেশি দিন থাকতে পারে না। কি এক দুর্নিবার আকর্ষণ, নিগুড় অভিপ্সা তাকে ফের অবিচ্ছিন্ন হবার আহ্বান জানায়। আগের অভিজ্ঞতা ভুলে যেতে বিন্দু মাত্র দেরি হয় না সুখেন্দুর। তারপর 2 দিন যেতে না যেতেই সেই পুনরাবৃত্তি, সেই আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ফিরে আসা। সেদিন রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে নিরঞ্জন বলেছিল, আবার এসো, আবার এসো। কিন্তু তার একটু আগে বাড়ির সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আর একজন বলেছিল, আবার আসবেন কিন্তু। তার সেই আমন্ত্রণটুকু সুরের মতো কানের মধ্যে বেজে চলেছিল। সুখেন্দু ভেবেছিল কি উপায়ে এই সুরটুকুকে নিজের যন্ত্রে স্থায়ীভাবে বেঁধে রাখা যায়। আসবার সময় একরাশ গন্ধরাজ সুখেন্দুকে উপহার দিয়েছিল সুধা। কিছু ফুটেছে, কিছু বা আধ ফোটা। বড় বড় ঘন সবুজ পাতা শুদ্ধ ফুলগুলিকে তুলে এনেছে। লজ্জিতভাবে নিরঞ্জনের দিকে চেয়ে বলেছিল, দাদা, ওকে দাও। নিরঞ্জন হেসে বলেছিল, কেন? তুই নিজেই দে না, তোর গাছ, তোর ফুল, দেওয়ার সময় পরশৈপদী হবার দরকার কি? ফুল ফলের প্রীতি উপহার নিয়ে সুখেন্দু সেদিন পরিপূর্তির আনন্দ ফিরে পেয়েছিল। এই যেন বিশ্ব সংসারে প্রথম একটি গৃহদ্বার সুখেন্দুর কাছে খুলে গিয়েছে। এই যেন প্রথম একটি তরুণী নারীর প্রসন্ন, স্মিত, সুন্দর মুখ সে প্রত্যক্ষ করেছে। সুখেন্দু মেসে ফিরে এসে নিজেকে উপদেশ দিয়েছিল, আর না, এই প্রথম দিনই শেষ দিন হোক। গন্ধরাজের গন্ধে ভরা একটি সন্ধ্যা জীবন ভোর মাধুর্য ছড়া। কিন্তু তা হলো না। ফুল দেখে বুড়ো রুমমেট ঠাট্টা করে বলেছিলেন, কি মশাই, ফুল সাজে সেজে এসেছেন যে? পুষ্পস্বরে বিদ্ধ করে এলেন নাকি বিদ্ধ হয়ে এলেন? সুখেন্দু হেসে জবাব দিয়েছিল, এর মধ্যে কোনো শর্টর কিছু নেই মল্লিক মশাই, শুধুই পুষ্প। দ্বিতীয়বার আর যাবে না ভেবেছিল সুখেন্দু, কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারল না। নিরঞ্জন তার মেসে এসে হানা দিল, তারপর তাকে জোর করে ধরে নিয়ে গেল। আর একজনের জোরের কাছে এমন করে আত্মসমর্পণ করতে পারায় সুখেন্দুর মনে হলো, কি মধুর, কি মধুর। আরও একজনের অদৃশ্য জোরও অবশ্য ছিল। সে মেসের ঘরে এসে হানা দেয় না, হানা দেয় অন্য জায়গায়। অফিস থেকে ফিরে এসে মেহালাটি তুলে নিয়ে বসতেই তার কথা মনে পড়ে সুখেন্দুর। তার কথা মনে করে সুখেন্দু রাগের পর রাগ বাজিয়ে যায়। তার আড়ালে বসে বাজায়, সামনে বসেও বাজায়। আড়ালে বসে বাজালেও মনে হয় যেন সে সামনে এসে বসেছে। 2টি মুগ্ধ চোখ, 2টি উৎকর্ণ শ্রবণ পেতে রয়েছে। নিরঞ্জনের বউ সুরমা খুব লাজুক, 1-2টির বেশি কথা বলে না। ঘর সংসারের কাজে প্রায় সবসময় ব্যস্ত। সেই যেন তার আসল জায়গা। আর ঘরের জন্যে নিরঞ্জনকে বাইরে বাইরে কাটাতে হয়। লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট নিরঞ্জন।
তার কার্যক্ষেত্র শুধু অফিসের চেয়ারে টেবিলে সীমাবদ্ধ নয়, বাইরেই তার বেশিরভাগ সময় কাটে। কোনো কোনো সময় কাজের খুব চাপ পড়ে, তখন বাড়ি ফিরতে রাত 11টা-12টা পর্যন্ত হয়। কিন্তু নিরঞ্জন না থাকলেও তার বাড়িতে সুখেন্দুর অভ্যর্থনার অভাব হয় না। তার স্ত্রী আছে, বোন আছে, তারা খুবই আদর যত্ন করে। সন্ধ্যার দিকে যখনই যায়, সুধার কথা মতো বেহালাটি নিয়ে যায় সুখেন্দু। সুধা ঢাকা বারান্দায় মাদুর বিছিয়ে দেয়, তারপর একটি ফুলকাটা আসন পাতে। সেই বড় আসনে সুখেন্দুর বসবার ব্যবস্থা। সুধা বলে, আপনি নিচের মনের মতো বাজান, আমি যেখানেই থাকি শুনতে পাবো। সুখেন্দু বলে, সামনে বসে শুনতে বুঝি তোমার ইচ্ছে করে না? সুধা বলে, করবে না কেন, তবে মাঝে মাঝে আড়ালে বসে শুনতে আরো ভালো লাগে। মনে হয় আপনি যেন শুধু একটা সুর। সুখেন্দু থমকে যায়। শুধু একটা সুর? একজন মানুষ কি শুধু একটা সুর হয়ে থাকতে পারে? বহু আশা আকাঙ্ক্ষার সমন্বয় সে এক অর্কেস্ট্রা। তবু আসনের উপর অটল হয়ে বসে থাকতে চেষ্টা করে সুখেন্দু। এই অভিজ্ঞতা তার হয়েছে। সে তামার টাটে পুরোহিতে শালগ্রাম শিলা ছাড়া আর কিছুই নয়। যতক্ষণ সস্থানে আছে ততক্ষণই তার মর্যাদা। স্থানচ্যুত হলেই সে হবে পথের নড়ির সমান। তখন সে মশারির পেরেক পোঁতবার কাজে লাগবে। প্রত্যেকটি পেরেক শুধু দেওয়ালে বসবে না, তার বুকের ভিতরেও বসে যাবে। কিন্তু এই বোধে স্থির হয়ে থাকা বড় শক্ত। সুখেন্দু ভাবে, সুধা কেন তাকে অমন বিগ্রহের আসনে বসিয়েছে? তার দেবদ্বিজের তো অভাব নেই। নিরঞ্জন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এ বাড়ি সব ঘরদোর দেখিয়েছে। সুধা শোবার ঘর যেন এক ঠাকুর ঘর। সেখানে তার স্বামীর ফটো আছে, আর আছে শ্বেত পাথরের লক্ষ্মী নারায়ণের মূর্তি। সেখানে ধূপদীপ জ্বলে, পুষ্পের অর্ঘ্য নিবেদিত হয়। বিগ্রহের তো অভাব নেই সুধার, তবু আরো একজনকে সে বিগ্রহ করে রাখতে চায় কেন? একদিন শশা আর পেয়ারার টুকরোয় শ্বেত পাথরের রেখাবি সাজিয়ে সুখেন্দুর সামনে এনে রাখল সুধা। সুখেন্দু হেসে বলল, তোমার পুজোর প্রসাদ বুঝি? সুধা বলল, প্রসাদ কেন হতে যাবে, আপনার জন্যই এনেছি। সুখেন্দু একটু তরল সুরে বলল, প্রসাদ হলে ক্ষতি ছিল না। দেবদেবী না মানলেও তাদের প্রসাদে আপত্তি কি? সুধা বলেছিল, আপনার আপত্তি না থাকলেও আমার আছে। আপনাকে আমি কারোর প্রসাদ দিতে পারি না। এতে কি কেউ প্রসন্ন না হয়ে পারে? দেবদেবী না মানলেও একজন যদি তাকে দেবতা বানিয়ে পুজো করে, কার অহংবোধ তাতে পরিতৃপ্ত না হয়? কিন্তু মাঝে মাঝে মনে হয় সুখেন্দুর, সেই তৃপ্তি বড় ক্ষণস্থায়ী। জলজান্ত মানুষের পক্ষে পাথরের গড়া বিগ্রহ, পটে আঁকা বিগ্রহ হয়ে থাকা বড় দায়। ছোট জগন্নাথের হাত যেন চঞ্চল হয়ে উঠতে চায়। সুখেন্দু মনে মনে জপ করে, এই হাত শুধু বেহালায় ছড়ি টানবার জন্যে, আর কিছুর জন্যে নয়। সুখেন্দু মনে মনে জপ করে, আমি একটি দারু মূর্তি। সুধার মৃত স্বামীর মতো আমিও একটি চিত্র মূর্তি। আমি শুধু একটি সুর মূর্তি, তাছাড়া আর কিছু নয়, আর কিছু নয়। কে জানে সুধা তার চাঞ্চল্য লক্ষ্য করে কিনা, সুখেন্দুর চোখের অস্থিরতা তার চোখে পড়ে কিনা। সুধা মাঝে মাঝে তার সান্নিধ্য এড়িয়ে যায়। আপ্যায়ন অভ্যর্থনার সমস্ত আয়োজন করে দিয়ে সুধা বলে, আপনি বসে বসে বাজান, আমি হাতের কাজ সারতে সারতে শুনি। কিন্তু অমন নমুনাকে বাজনা শুনিয়ে কি কোনো লাভ আছে? সুখেন্দু বলল, আমি এলেই আজকাল যেন তোমার কাজ বেড়ে যায়। এত কি কাজ তোমার? সুধা হেসে বলে, ও মা, কাজ নেই সংসারের? বৌদির আবার ছেলেপুলে হবে। বৌদি বেশি কাজ করতে চাইলেও আমি তো আর করতে দিতে পারি না। সুখেন্দু বলে, ও, সেই জন্যই বুঝি। বাকি কথাটুকু আর শেষ করে না সুখেন্দু। সুধা মৃদু হেসে লজ্জিতভাবে চোখ নামায়। তার সেই হাসি, তার সেই চোখ নামাবার ভঙ্গিতে সুখেন্দুর চোখের সামনে অপরূপ অভিরাম রূপের ধারা ঝরতে থাকে।
সুখেন্দু হঠাৎ বলে ওঠে, এক কাজ করো না সুধা, তুমি আমার কাছে শেখো না মাঝে মাঝে মাজনা। সুধা বলে, ওরে বাবা, আমার দ্বারা ওসব শেখা টেখা হবে না। সুখেন্দু বলে, কেন হবে না? তোমার গলায় তো সুর আছে। সুধা অবাক হয়ে তাকায়, কি করে জানলেন? সুখেন্দু বলে, আড়াল থেকে সেদিন শুনেছিলাম, ভারী মিষ্টি গলা। সুধা বলল, কেন কেন শুনলেন অমন লুকিয়ে লুকিয়ে? সুখেন্দু বলল, বারে, তুমি আমার বাজনা আড়ালে থেকে শুনতে পারো, আর আমি তোমার গান শুনতে পারি না। সামনে তো কিছুই গাইবে না, কত সাধাসাধি করেছি। সেদিন সোনা বেহালায় রবীন্দ্রসঙ্গীতের একটি সুর বাজালো সুখেন্দু। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও, দাও হে দাও। বাজাতে বাজাতে সুখেন্দু বলল, সেদিন তো গাইছিলে না, গাও না এখন। সুধা কিছুতেই গাইল না। কাজ ছেড়ে আসি বলে উঠে চলে গেল। নিরঞ্জন একদিন বলল, শুনেছ নাকি সুখেন্দু, আবার এক বোঝা বাড়তে চলেছে। হাসপাতাল নাকি নার্সিংহোম কোথায় যে ভর্তি করি, এখন সেই সমস্যা। নার্সিংহোম আমারই জানাশোনা এক ডাক্তারের, তবে বড্ড খরচ, কি যে করি। নিরঞ্জন যে কি করবে তা সুখেন্দু জানে। যত খরচই হোক, নার্সিংহোমে স্ত্রীকে সে ভর্তি করিয়ে দেবে। এই বোঝা তার সুখের বোঝা। তারপর স্ত্রীকে ডাক্তার দেখানো আর নার্সিংহোমে ভর্তি করানো নিয়ে কিছুদিন ব্যস্ত রইল সে। একদিন কৈফিয়তের ভঙ্গিতে নিরঞ্জন বলল, ভাই, তোমার সঙ্গে দুদণ্ড যে একটু কথা বলবো, কি খানিক্ষণ বসে একটু বাজনা শুনবো, তারও সময় নেই। ডাক্তার ভয় দেখিয়েছে, কেসটা জটিল। এত সব বিদঘুটে রোগ আছে না মেয়েদের, আর বলো না। বিয়ে টিয়ে না করে দিব্যি শান্তিতে আছো ভাই, ঝামেলা ঝুঁকির এক শেষ। নিরঞ্জন সময় পায় না, কিন্তু সুধা অত কাজের মধ্যেও তাকে সঙ্গ দিতে আসে। একসঙ্গে বসে চা খায়, একটু গল্প টল্প করে। যাবার সময় দূর পর্যন্ত এগিয়ে দিয়ে বলে, আমার আসবেন। এখন আর বেহালা নিয়ে আসে না সুখেন্দু। গান বাজনার আসর বসাবার মতো অবকাশ আর এখানে নেই। অফিস থেকে খালি হাতেই আসে, কিন্তু যাবার সময় ভরা মন নিয়ে চলে যায়। আমার আসবেন, এর চেয়ে মধুরতর কথা যেন আর নেই। এমন মাধুর্য কোনো রাগে যেন আর বাঁধা পড়ে না। মা নার্সিংহোমে ভর্তি হয়েছে। সুধার 1.5 বছরের ভাইপো টিকলো বারবার মাকে খোঁজে। খেলা দিয়ে খেলনা দিয়ে ছেলেকে নানাভাবে বুলিয়ে রাখতে হয়। সুধা বলে, দেখুন কাণ্ড, যখন মা ছিল কাছে তখন কিন্তু মার খোঁজ নিত না। এখন রাত দিন কেবল মা মা। এখন পিসিমণি আর কেউ না। এমন বিশ্বাসঘাতক ছেলে। যাবি, কাকার কোলে যাবি? ছেলেপুলেকে আদর করতে অভ্যস্ত নয় সুখেন্দু, তবু সুধার অনুরোধে দ্বিধান্বিত হাত বাড়ায়। কিন্তু দ্বিধা নেই শিশুর মনে। নিরঞ্জনের মতোই ভারী মিশুকে তার ছেলে। টিকলু ঝাঁপিয়ে পড়ে অপরিচিতের কোলে। সুখেন্দু একই সঙ্গে দুটি সুখস্পর্শ পায়, পরের নারী, পরের শিশু। কিন্তু তীব্র স্পর্শ সুখ তার একান্ত নিজস্ব। তারপর দিন দিনেক বাদে সুধাই সুখবর দিল। সুখেন্দুর ঘন সান্নিধ্যে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে হেসে বলল, কি খাওয়াবেন বলুন, দাদার আরেকটি ছেলে হয়েছে, এবারও ছেলে। এত আনন্দ সুখেন্দু আর কখনো দেখেনি। এত সুন্দর মুখ জীবনে আর যেন কোনোদিন দেখেনি। আকাশে এই যেন প্রথম চাঁদ উঠেছে, পৃথিবীতে এই যেন বসন্তের প্রথম আবির্ভাব। হাওয়ায় সেই চেনা ফুলের গন্ধ, বুঝি সেই গন্ধ রাজে। সুধা ফের হেসে বলল, কি কথা বলছেন না যে? সুখেন্দু বলল, একটা কথা বলবো? বলুন না।
সুখেন্দু আর একটু এগিয়ে এলো, তারপর হেসে বলল, আমাদেরও সময় আছে সুধা। কিসের? সুখেন্দু বলল, সত্যিকারের বাবা মা হবার। আর সঙ্গে সঙ্গে সুধার মুখের হাসি মিলিয়ে গেল। সুখেন্দুর সামনে একটি নিষ্প্রাণ পাথরের মূর্তি, একটি মরা চাঁদ বিবর্ণ বিকৃত মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। এক একটি মুহূর্ত যেন দুঃসহ যন্ত্রণা ভরা এক একটি যুগ। একটু বাদে সুধা বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দূর পর্যন্ত সুধা নিঃশব্দে সঙ্গে সঙ্গে এলো। সুখেন্দু দোরের বাইরে গিয়ে দাঁড়ালো, কিন্তু আজ আর সেই অপ্রত্যাশিত আমন্ত্রণ শুনতে পেল না সুখেন্দু। আবার আসবেন শুনতে পেল না। তার বদলে সশব্দে দরজা বন্ধ হয়ে গেল। সেই শব্দ যেন আর থামতেই জানে না। তার লয়হারা সেই ধ্বনির দুষ্প্রাপ্যতার যেন আর তুলনা নেই। সে দরজা আর খোলাতে পারেনি সুখেন্দু। কাকুতি মিনতি, অপরাধ স্বীকার কিছুতেই না। আত্ম অবমাননার শেষ ধাপ পর্যন্ত নেমে গিয়েছে সুখেন্দু, তবুও খোলেনি দ্বার। সুখেন্দু মনে মনে বলল, আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে চাই সুধা। যেটুকু পেয়েছিলাম তার বেশি আর পেতে চাই নে। কিন্তু সুখেন্দু মনে মনে জানে, সেই রুদ্ধদ্বার ক্ষমাহীন, নির্মম, কঠিন, অন্তহীন তার বধিরতা। সুখেন্দু মাঝে মাঝে দেখতে পায় সুবৃহৎ এক পুরীর সামনে সে দাঁড়িয়ে আছে। ভিতরে অফুরন্ত সমৃদ্ধি, উৎসব, উল্লাস, আনন্দের অজস্রতা, কিন্তু রুদ্ধ দ্বার। সুখেন্দু কোনো প্রবেশপথ জানে না, তার হাতে কোনো পরিচয়পত্র নেই। ক্ষণিকের জন্য সুখেন্দু সেই পুরীতে একবার ঢুকবার অনুমতি পেয়েছিল, কিন্তু অনধিকারী, অবাঞ্ছিত বলে সঙ্গে সঙ্গে কে যেন ঠেলে বের করে দিয়েছে। জীবন ভোর কি খুঁজে বেড়াচ্ছে সুখেন্দু? শুধু যৌন সঙ্গিনীকে, শুধু একটি নারীকে। বিশ্বাস করতে ইচ্ছে হয় না, স্বীকার করতে বাধে। সেই নারী যেন সমস্ত সুখ, সমৃদ্ধি, সাফল্য, কৃতিত্বের প্রতীক মাত্র। সুখেন্দু সব চেয়েছে এবং কিছুই পায়নি।